তাহলে অর্জকের নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। এই ভিডিওতে আমরা ভেক্টরের পরের অধ্যায়টা অর্থাৎ নিউটনের মেকানিক্সটা কভার দিব ডিউ এই ইউনিটের জন্য রিভিশন ভিত্তিক। তো শুরু করা যাক। এখান থেকে প্রথমে যে বিষয়গুলো আমরা দেখি যে 4টা মৌলিক বল নিয়ে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে, যার মধ্যে হচ্ছে যে প্রায় বেশিরভাগই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। শুধু এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট যে ভূমিকা, এই 4টা ভূমিকা দুর্বল নিউক্লিয় বল বিটা ক্ষয়ের জন্য দায়ী, সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রন এই দুটোকে আবদ্ধ করে, আর ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে হচ্ছে আমার তড়িৎ চৌম্বকীয় বল। আর মহাকর্ষ তো জানাই সবার। আর বিনিময় কণাটা মাথায় রাখতে পারো, পাল্লাগুলা তো সোজা আশা করি। এরপরে বিভিন্ন ধরনের বল, যে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল, দুই ধরনের বল দেখানো হয়েছে। এখানে সংরক্ষণশীল বলের মধ্যে আমরা 4টাকে চিনি, প্রত্যয়নী বলটাকে চিনি না, প্রত্যয়নীকেও চিনি। প্রত্যয়নী হচ্ছে ওই স্প্রিংয়ের ক্ষেত্রে আমি যখন বল প্রয়োগ করি, স্প্রিংটাকে লম্বা করি, তো আমার বলের বিরুদ্ধে যে স্প্রিং একটা ফোর্স দেয়, ওই তার আগের পজিশনে বা আগের শেপে আবার ফিরে আসার জন্য, আগের মতো আকারে আবার ফিরে আসার জন্য যেই আমার বলের বিপরীতে বল দেয়, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। সেটা এগুলো সবাই সংরক্ষণশীল বল কেন? কারণ এদের দ্বারা করা কৃতকাজ, এসব বল দ্বারা করা কৃতকাজ পুনরুদ্ধার করা যায়, কিন্তু অসংরক্ষণশীল বল দ্বারা করা কৃতকাজ পুনরুদ্ধার করা যায় না। আপাতত এতটুকু মাথায় রেখে জাস্ট এটা মাথায় রাখো, এই দুটা অসংরক্ষণশীল বল। মেইনলি এটা যে ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল। নিউটনের 3টা সূত্র, যে প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাইছি, দ্বিতীয় সূত্র থেকে বলের ধারণা, তৃতীয় সূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়া, শেষ। এছাড়া আমি এই 3টা সূত্রে তেমন কিছু দেখি না। এই 3টা সূত্রের মধ্যে তোমার এই ভরবেগের পরিবর্তন, বলের পরিমাপ, এটা একটু হচ্ছে এটা হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে পড়তেছে আর কি। তো এইটা থেকে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সেই কোশ্চেনগুলো কেমন হতে পারে দেখি। ধরো তোমাকে বল না, তোমাকে বেগ দেওয়া আছে, বেগের ভেক্টর দেওয়া আছে, তো তুমি ভরবেগ কীভাবে বের করবা? তখন হতভম্ব হওয়ার কিছু নেই, শুধু যে ভরটা আছে ওই ভরটাকে গুণ করে দিবা ভেক্টরটার সাথে, তাহলে তুমি ভরবেগের ভেক্টরটা পেয়ে যাবা। এরপরে এই সূত্র দিয়ে একটা ম্যাথ আছে, এই সূত্র দিয়ে ম্যাথ না, কাছাকাছি সূত্রে একটা ম্যাথ আছে, সেটা আমি দেখাবো। এরপরে এখানে বলের ঘাতটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। বলের ঘাত একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এই বলের ঘাত খুবই অল্প সময়ের জন্য ঘটে। বলের ঘাতের যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুবই অল্প সময় যেসব ঘটনাগুলো ঘটে ওইসব ঘটনার জন্য, ঠিক আছে? বলের ঘাত মেনলি জিনিসটা কি? F ইন্টু টি ইজিক্যাল টু কি? ভরবেগের পরিবর্তন। মেনলি বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তনই। তো ধরো তোমায় কোনো একটা কোয়েশ্চেন দেওয়া হলো যে কোনো একটা বস্তুর উপর এত পরিমাণ বল এত সেকেন্ড ধরে কাজ করলো, তার ভরবেগের পরিবর্তন কত? শুধু বল আর সময়টা গুণ করে দিলে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা বলের ঘাত পেয়ে যাব। যখন সময়টা খুব ছোট হবে ওটাকে বলের ঘাত বলে আর কি, F ইন্টু টি এর গুণফলটা। তো সময়টা একটু বেশি হলে ওটাকে হচ্ছে ভরবেগের পরিবর্তন বলে, যে কী পরিমাণ ভরবেগের পরিবর্তন ঘটছে। তো এটা ইজ ইকুয়াল টু এই Ft ইজ ইকুয়াল টু mv মাইনাস mu, ঠিক আছে? এভাবে কিন্তু বলের ঘাত পরিমাপ করা যায়, ঠিক আছে? আর আমি যদি এটাকে ভিন্নভাবে চিন্তা করি, ভিন্নভাবে বলতে তেমন ভিন্নও না, মানে এটা তো আমি লিখছি ভেক্টর ফর্মে। যদি সব কিছু মান অনুযায়ী থাকতো, প্রশ্নে সব কিছু মান দেওয়া থাকতো, যে বেগ এত ছিল, এত হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত, সুন্দর মতো এই সূত্রে বসাই দিলে হয়ে যাবে। একদমই বেসিক, ঠিক আছে? এছাড়া এখান থেকে আরও সব যা কোয়েশ্চেন আসে সব সূত্রের কোয়েশ্চেনই আসে, মানে খুব আহামরি কোয়েশ্চেন আমি আসতে দেখি নাই। এই কোয়েশ্চেনটা ঢাবিতে আসছিল 1-2 বছর আগে। আমাকে বলা হয়েছে যে 5 কেজি ভরের একটা বস্তুর এক অক্ষ বরাবর এরকম একটা সমীকরণে চলতেছে -13, এই যে দশমিক পরের সংখ্যাগুলা
প্রশ্নে দেওয়া ছিল যেগুলো একদমই কাজের না। আমি পুরোটাকে 4 ধরতে পারি, পুরোটাকে 3 ধরতে পারি, দশমিকের পরে পুরোটাকে আমি ইগনোর করতে পারি, এত ছোট সংখ্যা দশমিকের পরে। তো আমাকে এক্সের সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ দূরত্বের সমীকরণ দেওয়া আছে। বলছে t = 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল। তো লব্ধি বলের জন্য, এখন বলের জন্য আমার কি দেওয়া আছে, মাস বা ভরটা দেওয়া আছে। কি লাগবে, ত্বরণ লাগবে। তো আমি দূরত্বের সমীকরণ থেকে ত্বরণের সমীকরণ আনতে হবে। কিভাবে আনবো, 2 বার ডিফারেন্সিয়েট করে। আচ্ছা 2 বার ডিফারেন্সিয়েট করলে এটা যাবে গা, এটাও যাবে গা, তাই না? এই দুটাই যাবে গা, থাকবে শুধু এইটা আর এইটা। তাহলে এই দুটা নিয়েই তো আমি পরিমাপ করতে পারি। 2 বার ডিফারেন্সিয়েট করলে d স্কোয়ার x বাই t স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যাবে গা, এটা যাবে গা, থাকবে শুধু এটা। 2 বার ডিফারেন্সিয়েট করলে 2 সামনে আসবে, 8 হবে। এরপর t হয়ে যাবে 1, 8 মাইনাস 3 3 9, 9 2 18 ইন্টু t। ঠিক আছে, এখন t যেগুলো 2 সেকেন্ড, 2 এখানে বসাইলে আমি এর মান কত পাচ্ছি, 8 মাইনাস 36 28। তাহলে আমি এখানে কি কত পাচ্ছি, 18 2 36, 36 থেকে 8 বিয়োগ করে 28 পাচ্ছি, 28 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু a। ত্বরণ পাচ্ছি, তাই না? তাহলে লব্ধি বল কত হবে, m ইন্টু a, f ইজ ইকুয়াল টু m ইন্টু a, 14, তাই না? 14 নিউটন। আনসার। পারবা না এরকম কোয়েশ্চেন আসলে? তো একটা জিনিস দেখছো, একদম সূক্ষ্ম একটা কনসেপ্ট থেকে এমন কোয়েশ্চেন আসছে যে হঠাৎ করে তুমি ক্লিক না করতে পারলে ঘাবড়ে যাবা। সরি, ঘাবড়াবা কেন, এই সমীকরণটা দেখে যে আয় হাই কী দিয়ে দিছে, কীভাবে কি করব। তবে ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু একদম সোজা। ঠিক আছে, এরপরে লিফটের উপর ও রশির টান আর কি, লিফট আর রশির টান এই দুটো একসাথে আনছি আমি। তো লিফটের ভেতর যদি কোনো বস্তু থাকে, লিফট যদি সমবেগে উপরে উঠে বা সমবেগে নিচে নামে, ওই ক্ষেত্রে বস্তুর উপর আলাদা কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না। কিন্তু লিফট যখন একটা ত্বরণে উপরের দিকে উঠে, তখন বস্তুর উপর নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল দিয়ে বোঝানো যায় আর কি। এত বেসিক জিনিস বুঝানো নাকি চিন্তা করতেছি। আচ্ছা বুঝাই, ধর একটা বস্তু আছে এখানে, হ্যাঁ বস্তু আছে। নর্মালি লিফটের উপর বস্তুটা নিজের ভরটাই, নিজের ওজনটাই প্রয়োগ করতেছে, কিন্তু সব কিছুর তো একটা ক্রিয়া আর প্রতিক্রিয়া বল থাকে। যখন লিফট উপরের দিকে এ ত্বরণে উঠবে, উপরের দিকে এ ত্বরণে ওঠা মানে কি, এই যে লিফটটা এ ত্বরণ সম্বলিত একটা বল এই বস্তুটাকে উপরের দিকে দিচ্ছে। অর্থাৎ বলতে পারো যে এই বস্তুটাকে উপরের দিকে একটা এ ত্বরণ দিচ্ছে। এখন বস্তুটাকে উপরের দিকে এ ত্বরণ দিলে তো বস্তুটা উপরের দিকে উঠে যাওয়ার কথা, কিন্তু বস্তুটা এই যে লিফটটার সাথে একসাথে আছে কিভাবে, একসাথে আছে রিজনটা হচ্ছে বস্তুটাও ঠিক একই পরিমাণ বল, অর্থাৎ এই পরিমাণ ত্বরণ নিচের দিকে প্রয়োগ করতেছে তলের উপর। তো তলের উপর যখন একই পরিমাণ ত্বরণ প্রয়োগ করতেছে, ওই ক্ষেত্রে তার যে প্রতিক্রিয়া বলটা, তলের উপর যে প্রতিক্রিয়া বলটা, ওটা হয়ে যায় আর ইজ ইকুয়াল টু mg প্লাস ma, অর্থাৎ তার ওজনটা একটু বেড়ে যায়। তো এখান থেকে তুমি এর মানটা এখান থেকে বের করতে পারবা, ma ইজ ইকুয়াল টু r বাই mg। তো m কে এ পাশে পাঠিয়ে দিলে mg বাই m। অর্থাৎ তোমাকে যদি কোথাও প্রতিক্রিয়া বল দিয়ে দেয় আর দিয়ে দেয় যে বস্তুর ওজন এত, তুমি সুন্দর মতো বের করতে পারবা। ঠিক একইভাবে লিফট যখন নিচে নামে বস্তুর ওজন কমে যায়, কারণ তার লিফটের তলের উপর যে প্রতিক্রিয়া বলটা ওটা কমে যায়, mg মাইনাস ma হয় তখন প্রতিক্রিয়া বল। ওই ক্ষেত্রে একইভাবে তুমি এটা বের করতে পারবা জাস্ট m দিয়ে ভাগ করে। এখানে আমি বেশি ডিপে গিয়ে বেসিকটা বুঝাচ্ছি না, কারণ এটা খুবই বেসিক একটা কনসেপ্ট। ঠিক আছে, জাস্ট তোমার মনে পড়লে হয়েছে যে এরকম কিছু একটা ছিল, রিভিশন হয়েছে। আচ্ছা পুলি সংক্রান্ত এর চেয়ে বেশি কিছু লাগে না, আমি দেখছি। জাস্ট এরকম একটা পুলি থাকে যেখানে
ধরো যে কোনো একটা ভর আরেকটা ভর থেকে বেশি, ধরো m1 এর ভর m2 চাইতে বেশি, যদি m1 এর ভর m2 চাইতে বেশি হয় তখন পুরো সিস্টেমটা m1 এর দিকে ত্বরান্বিত হবে। অর্থাৎ m1 এর ভর যদি বেশি হয় m1 নিচের দিকে যাওয়া শুরু করবে আর m2 ঠিক একই ত্বরণে উপরের দিকে যাওয়া শুরু করবে। তো পুরো সিস্টেমের ত্বরণ অর্থাৎ m1 সহ দড়ি সহ m2 এর যদি ত্বরণ a হয়, ত্বরণ যদি a হয় ওই ক্ষেত্রে, আর এখানে যদি আমার টান বলটি আচ্ছা ত্বরণ যদি a হয় তাহলে আমি এই ক্ষেত্রে লিখতে পারি প্রথম বস্তুটার ক্ষেত্রে নিচে কাজ করতেছে W1, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে W2, দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে W2, এবং এরপর আমি যদি প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর জন্য আলাদা আলাদা করে সমীকরণ বের করি, দেখো প্রথম বস্তুর জন্য W1 মাইনাস টি ইজ ইকুয়াল টু M1A। তো W1 কত? M1G। তো এইখান থেকে আমি আচ্ছা এখান থেকে না, এরপরে আমি আরেকটা সমীকরণ না লাগবে দ্বিতীয় বস্তুর জন্য। তো দ্বিতীয় বস্তুর জন্য আমি যদি সমীকরণ নিই, এক্ষেত্রে আমার টান বলটা বেশি হওয়ার কারণে বস্তুটার ত্বরণ উপরের দিকে, তো টান বলটা হবে আগে, এরপরে বস্তুর ওজন M2G ইজ ইকুয়াল টু M2 একই ত্বরণ A, একই ত্বরণের উপরে উঠতেছে একই ত্বরণের নিচে নামতেছে প্রথম বস্তুটা। তো আমি যদি দুটাকে যোগ করি আমি ত্বরণ কিন্তু পেয়ে যাব, A ইজ ইকুয়াল টু পাবো M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। আর যদি দুটাকে, আর এটাকে আমি যদি কোনো একটাতে বসাই দিই, তাহলে টি এর মান পাবো 2 ইন্টু M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। এটাই পাওয়ার কথা, এটাই পাবো না? এটা যদি এখানে বসাই দিই এটাই পাবো। আচ্ছা তো এই দুটো সূত্র দিয়েই লিটারেলি একদম সূত্রের ম্যাথগুলাই আসে, ঠিক আছে? এরপরে রশি দ্বারা সংযুক্ত একাধিক বস্তু, এক্ষেত্রে একটা জিনিস দেখো, ধরো তিনটা বস্তু দুটা দড়ি নিয়ে বাঁধা আছে। এখন প্রথম বস্তুটার দড়িতে আমি F পরিমাণ বল দিয়ে তিনোটা বস্তুকে একসাথে টেনে নিয়ে যাচ্ছি, তিনোটা বস্তুকে একসাথে F দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। আলটিমেটলি T1 যে টান বলটা এটাই তিনোটা বস্তুকে নিয়ে যাচ্ছে না, তাহলে আমার যে বলটা সে বলটাই প্রথম দড়িটাতে টান বলটা না। আমি যে বলটা দিয়ে তিনোটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছি ওটাই প্রথম দড়িতে টান বল। তো T1 ইজ ইকুয়াল টু F। T2 ইজ ইকুয়াল টু কত? T2 জন্য এখন আমি দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তুর সমীকরণ নিয়ে কাজ করব T2 আর T3 বের করার জন্য। প্রথমে তৃতীয় বস্তু নিয়ে কাজ করি। দেখো তো তৃতীয় বস্তু যদি A ত্বরণে যায়, A ত্বরণ কেন? আমি যে F বল প্রয়োগ করতেছি, F বল প্রয়োগ করার কারণে তিনোটা বস্তু একটা সমান ত্বরণের সামনের দিকে যাচ্ছে A ত্বরণে। M1 M2 M3 তিনোজনই একই ত্বরণের সামনের দিকে যাচ্ছে। তো A ত্বরণ যদি M1-এরও যদি A ত্বরণ হয় তাহলে ওই A ত্বরণ সৃষ্টি কে করতেছে? T3 টান বলটাই না। তো T3 টান বলটা যদি M1-এর জন্য A ত্বরণ সৃষ্টি করে তাহলে T3 এর মান হবে M1 ইন্টু A, তাই না? আবার F এর মান কিন্তু M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু A, কারণ তিনোটা বস্তুর ভরকে একসাথে A ত্বরণে নিয়ে যাচ্ছে, তাহলে তিনোটা বস্তুর ভর ইন্টু A। একইভাবে আমি যদি 2 নম্বর বস্তুর জন্য সমীকরণটা বের করি, আমি দেখব যে T2 মাইনাস T1 অর্থাৎ লব্ধি বল যেদিকে F এর দিকে, তাহলে T2 বেশি হবে T1 এর চেয়ে, আচ্ছা T1 না T3 ইজ ইকুয়াল টু M2A। তো আমি যদি T3 কে এপাশে পাঠিয়ে দিই, T2 পাচ্ছি M1 প্লাস M2 ইন্টু A। আলটিমেটলি আমি এটা বুঝতেছি যে T2টা M1 আর M2 দোনোটাকে একসাথে A ত্বরণে নিয়ে যাচ্ছে, এই জন্য T2-র মান হচ্ছে M1 প্লাস M2 ইন্টু A। এখান থেকে ঢাবিতে একটা কোশ্চেন আসছিল, তেমন কিছু না, বলছে দুটা ব্লক একটা একটার সাথে লেগে আছে। এখন F বলে দুটাকে একসাথে টান দিলাম, তো এইটার ভর যদি টুয়াইস M হয়, এটার ভর যদি M হয়, তাহলে
টান বলের পরিমাণটা এফ এর সাপেক্ষে বের করতে বলছে, বুঝছো? তো এটা কীভাবে বের করব? তুমি শুধুমাত্র দেখো যে এফ যে বলটা, এই এফ বলটার মান আমি ডিরেক্টলি বের করতে পারবো যে এফ বলের কারণে পুরোটা সিস্টেম যদি এ ত্বরণের সামনের দিকে যায়, তাহলে পুরোটা সিস্টেমের ভর ত্রাইস এম ইন্টু এ, এফ বলের মান। আর টি যে টান বলটা, ওটা শুধু এম ভরের বস্তুটাকে এ ত্বরণে নিচ্ছে, তাহলে টি এর মান হবে এম ইন্টু এ। তাহলে এফ, এই যে এটাকে এম ইন্টু এ, এটা যে টি, এখানে আমি এটা ডিরেক্ট বসাই দিতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু থ্রাইস টি। তাহলে তুমি এফ আর টি এর মধ্যে সম্পর্ক বের করে ফেলতে পারছো। আলটিমেটলি তুমি টি এর মানটা f/3 হিসেবে প্রকাশ করতে পারতেছো, বা এফ আর টি এর অনুপাতটা প্রকাশ করতে পারতেছো ইজিলি, ঠিক আছে? এরপর হচ্ছে রকেট থেকে আমি তেমন কোনো কোয়েশ্চেন আসতে দেখি নাই। তার মানে যে আসবে না এমন না, জাস্ট সূত্র দেখে নিলে ভালো। কারণ হচ্ছে তোমার সূত্র থেকেই একদম সূত্র দিয়েই যে ম্যাথ হয়ে যাবে, সূত্রে মান বসালে যে ম্যাথ হয়ে যাবে, এরকম ম্যাথ দেওয়ারই পসিবিলিটি বেশি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে তোমার রকেট থেকে যদি কোনো ম্যাথ প্র্যাকটিস করতে হয়, একটা ম্যাথ প্র্যাকটিস করলে হবে, ওটা হচ্ছে তোমার ইসাক স্যারের রকেটের সাথে যেই এক্সাম্পলটা আছে ওইটা, ঠিক আছে? ওইটা প্র্যাকটিস করলে এনাফ। আচ্ছা, আমরা জাস্ট জেনে নিই রকেটের বিষয়ে, যে রকেট ঊর্ধ্বমুখী ধাক্কা ওঠার জন্য নিচের দিকে যে ঊর্ধ্বমুখী ধাক্কাটা দেয়, ওটার মান হচ্ছে ভিআর, আরটা হবে ছোট। এটা ভিআর মান হচ্ছে জ্বালানির বেগ, কিসের সাপেক্ষে? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ইন্টু যে হারে রকেটের জ্বালানিটা পুড়তেছে বা ক্ষয় হচ্ছে, ঠিক আছে? এই দুটা গুণফলে হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার মানটা তোমাকে বের করে দিবে, ঠিক আছে? এখন ঊর্ধ্বমুখী ধাক্কার জন্য একটা ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টি হবে, তাই না? ওই ত্বরণের মানটা কী হবে? শুধু রকেটের ভরটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এই ভর দিলে ভাগ করে দিলে হয়ে যাবে, তেমন ইম্পর্টেন্ট না। তো জাস্ট একটা ওভারভিউ দিচ্ছে। তো রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কী হবে? রকেট দিচ্ছে একটা ধাক্কা, কিন্তু রকেটকে আবার টানতেছে পৃথিবী, তাহলে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত? ঊর্ধ্বমুখী ধাক্কা মাইনাস পৃথিবীর আকর্ষণ বল, ঠিক আছে? তো ঊর্ধ্বমুখী যে ধাক্কা মাইনাস পৃথিবীর আকর্ষণ বল, ঊর্ধ্বমুখী ধাক্কা মাইনাস পৃথিবীর আকর্ষণ বল, জাস্ট সূত্র বসাই দিলাম, তাই না? ইজি। পৃথিবীর আকর্ষণ বল মানে হচ্ছে যে বস্তুটারই ওজন। আচ্ছা, রকেটের উপর প্রযুক্ত লব্ধি ত্বরণ। এখন প্রযুক্ত বল বের করতে পারছি, প্রযুক্ত লব্ধি ত্বরণ বের করতে পারবো না। এই যে দেখো, প্রযুক্ত বল কি? প্রযুক্ত বল হচ্ছে ভিআর ডিএম মাইনাস ডিটি মাইনাস এম ইন্টু জি। তো প্রযুক্ত লব্ধি বলকে আমি যদি রকেটের ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে প্রযুক্ত লব্ধি ত্বরণ পেয়ে যাব। এই যে রকেটের ভর দ্বারা ভাগ করে দিলাম, এম 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 কাটাকাটি জি আসলো, এটা হচ্ছে আমার প্রযুক্ত লব্ধি ত্বরণ। এটাকে তো আমি এভাবে প্রকাশ করতে পারি যে ঊর্ধ্বমুখী ধাক্কার জন্য যে ত্বরণটা সৃষ্টি হয়েছিল, ওইটার থেকে অভিকর্ষজ ত্বরণ বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাব আমার লব্ধি ত্বরণ উপরের দিকে, ঠিক আছে? আর এটা হচ্ছে যেহেতু এত ভর পার সেকেন্ড, বা ধরো তোমাকে বলছে যে এতটুক কেজি পার সেকেন্ডে তোমার জ্বালানি ক্ষয় হচ্ছে রকেট যখন উড্ডয়ন হচ্ছে তখন। তো একটা সময় পরে গিয়ে রকেটের ভর কত হবে ওটা তোমার ইজিলি তোমার নির্ণয় করা যায়। কিভাবে? রকেটের আদি ভর যদি এম হয়, আর প্রতি সেকেন্ডে যদি ছোট্ট একটা এম পরিমাণ ভর হারাতে থাকে সে, তাহলে ওই প্রতি সেকেন্ডের সাথে কত সেকেন্ড পরে তুমি রকেটের ভর বের করতেছো, ওই সেকেন্ডটা গুণ করে দিলে তুমি ওই সেকেন্ডে রকেট কতটুক জ্বালানি হারাইছে বা কতটুক ভর হারাইছে ওটা পাবা। ওইটা বিয়োগ করে দিলেই ওই সময়ে রকেটের ভর পাবা। তো তুমি যেই সময় হিসাব করতেছো, তোমাকে এখানে সব সময় ওই সময়ের ভরটাই দেওয়া লাগবে। এটা নিয়ে একটু সাবধান। বেশিরভাগ সময় উড্ডয়নকালেই দেয়। তো উড্ডয়নকালের সময় কিন্তু পুরোটা ভরই থাকে, ধরে নেওয়া হয় পুরোটা ভর, ঠিক আছে? কিন্তু যদি বলে এত সেকেন্ড পরে বা অত সেকেন্ড পরে ঊর্ধ্বমুখী ধাক্কা, অত সেকেন্ড পরে ঊর্ধ্বমুখী বল বা লব্ধি বল কত হবে,
তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে আগে ওই সেকেন্ডে রকেটের কি পরিমাণ ভর ছিল ওটাকে বের করে নিতে হবে, ঠিক আছে, এটাকে বের করে নিতে হবে। এরপরে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা আর সংঘর্ষ। সংঘর্ষ দুই টাইপসের হয়, একটা স্থিতিস্থাপক আর একটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকে, অস্থিতিস্থাপকেও ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকে। যেটা বজায় থাকে না ওটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা। স্থিতিস্থাপকে থাকে, অস্থিতিস্থাপকে থাকে না গতিশক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। তো এতটুকু জানলে হবে এটার জন্য। তো এখানের মধ্যে সবচেয়ে বেসিক যে অ্যাপ্লিকেশানটা, ওই অ্যাপ্লিকেশানটা হচ্ছে গুলি বন্দুকের অ্যাপ্লিকেশান, যেখানে গুলি ছোড়া হয় বন্দুক থেকে। তো আলটিমেটলি আমাদের খুবই পরিচিত একটা কনসেপ্ট যে প্রথমে আমাদের পুরো সিস্টেমটা ভরবেগ শূন্য থাকে, এরপরে ভি বেগে বন্দুকের থেকে যদি গুলিটা বের হয় তাহলে বন্দুকটা এই বেগে একটা পশ্চাৎ বেগে পিছনের দিকে হেলে পড়ে, ঠিক আছে, পিছনের দিকে ছুটে যায়। এই পশ্চাৎ বেগটা বেশিরভাগ সময় বের করতে বলে, ঠিক আছে। আরও কিছু ধরনের আছে, ধরো দুটা বস্তু, একটা এত বেগে আর একটা এত বেগে, একটা এটার সাথে সংঘর্ষ হলো, এরপর মিলিত হয়ে একটা নির্দিষ্ট বেগে চলতে থাকলো, ওই নির্দিষ্ট বেগের মান কত ওটা, তখন তুমি জাস্ট কী করবা, এ m1 ইন্টু ভি প্লাস এম। আচ্ছা, এই যে প্লাস মাইনাসের যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি একটা দিকের, যে কোনো একটা দিকের বেগ পজিটিভ ধরো, আরেকটা দিকের বেগ তোমার নেগেটিভ ধরা লাগবে, এটা মাথায় রাখিও, নাহলে ম্যাথ ভুল হবে, ঠিক আছে। তো ধরো একটা বস্তু এদিকে যাচ্ছিল, একটা বস্তু এদিকে যাচ্ছিল, দুটা মিলিত বেগ এ পাশে যাচ্ছে, দুটা মিলিত হয়ে একসাথে একটা বেগে এ পাশে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার m1 v1, অর্থাৎ এই সাইডটা আমি পজিটিভ ধরলাম, তাহলে এই সাইডটা নেগেটিভ, মাইনাস m2 v2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ। এই মিলিত বেগ তখন বের হয়ে যাবে। এরকম আরও বিভিন্ন ধরনের ম্যাথ আসে, আশা করি একটু একটু প্র্যাকটিস করে গেলে পারবা। এখন তো আমি একটু রিভাইজ দিয়ে দিলাম আর কি তোমাদের। এরপর ইশাক স্যারে হচ্ছে একটা ম্যাথ আছে এরকম, যে এটা ঢাবিত আসছিল অনেক আগে। এখানে হচ্ছে একটা পাইপ থেকে নির্দিষ্ট বেগে পানি ছোড়া হচ্ছে একটা দেয়ালের দিকে, এবং সারপ্রাইজিংলি পানিগুলা দেয়ালের সাথে লেগে আর ছিটকে পড়তেছে না, অর্থাৎ দেয়ালের সাথে লাগা মাত্রই তাদের বেগ শূন্য হয়ে যাচ্ছে। তো এরকম একটা আদর্শ ঘটনায় এই যে পানিগুলা দেয়ালের উপর কী পরিমাণ বল প্রয়োগ করতেছে, ওই বলটা আমাদেরকে বের করতে বলে। এক্ষেত্রে যদি পাইপের ক্রস সেকশন বা তোমার এটা কী বলে, আচ্ছা ক্রস সেকশনের যে ক্ষেত্রফল ওটা হচ্ছে এ দেওয়া থাকে, আর যদি বলে পানি ভি বেগে বেরোচ্ছে, ভি বেগে অর্থাৎ 1 সেকেন্ডে এত মিটার পানি বের হচ্ছে বা এত সেন্টিমিটার পানি বের হচ্ছে, এটা যদি দেওয়া থাকে, তাহলে এই যে পানিটা দেওয়ালের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে ওই বলটা হচ্ছে রো অর্থাৎ পানির ঘনত্ব, রো এ অর্থাৎ পাইপের যে তোমার ক্রস সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল ইন্টু ভি স্কোয়ার, রো ইন্টু এ ইন্টু ভি স্কোয়ার। ভি কিন্তু এখানে বেগ, অন্য কিছু ভাবিও না, ভলিউম বা ক্ষেত্রফল কিছু ভাবিও না, রো ইন্টু এ ইন্টু ভি, ঠিক আছে। ক্রস সেকশন, দেখছো বাংলাটা ভুলে গেছি, কেমন লাগে। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। তো এটা ডিরেক্ট বলে দিলাম, এটার বেসিকটা নাই দেখাইলাম, আপাতত এটা মাথায় রাখো, আসলে এরকমই আসবে যে ছিটকে পড়তেছে না, ঠিক আছে। তো ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ করে ফেলতে পারবা। তারপর আসি ঘর্ষণে। ঘর্ষণ তো দুই রকম থাকে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। ঘর্ষণ কীভাবে পরিমাপ করে, দুটা তলের মধ্যবর্তী যে ঘর্ষণ গুণাঙ্ক ওইটার সাথে কোনো একটা বস্তু ওই তলের উপর যে পরিমাণ লম্বালম্বি বল প্রয়োগ করতেছে ওই বলের মান, এই দুটার গুণফলে আমরা ওই তলের উপর বস্তুটার ঘর্ষণ বলটা পাই। তো এই ঘর্ষণ বলটা আবার দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা গতীয় ঘর্ষণ। এখন স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ আমি তোমাকে এখানে বুঝাই। স্থিতি ঘর্ষণ হচ্ছে কোনো একটা স্থির বস্তুকে তুমি সরাই কোনো একটা জায়গায় নিতে চাচ্ছ, অর্থাৎ একটা স্থির বস্তুতে গতির সঞ্চার করতে চাচ্ছ।
তো গতি সঞ্চয় যদি করতে চাও, একটা স্থির বস্তুকে এদিকে ধরো তুমি বল প্রয়োগ করলাম, এফ বল, ঠিক আছে, এফ বল প্রয়োগ করলাম। আবার এই যে দুটা তল, বস্তুটার যে তল আর বস্তুটা যে তলের উপর আছে ওই তল, এই দুটা তলের মধ্যবর্তী যে ঘর্ষণ গুণাঙ্কগুলা, ঘর্ষণ গুণাঙ্ক তো দুইটা, একটা হচ্ছে মিউ এস, এটা হচ্ছে মিউ কে, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আবার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গতীয় ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে বড় হয়, কারণ স্থিতি ঘর্ষণ গতীয় ঘর্ষণের চেয়ে বড় হয়। হ্যাঁ, তো তুমি একটা বস্তুকে এদিকে 2 নিউটন দিলা, সে নড়ল না। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই সে যে তলের উপর আছে সেই তলের খাঁজ কাটা অংশের সাথে তার তলের খাঁজ কাটা অংশ একসাথে লেগে আছে, যেটা তোমার দেওয়া 2 নিউটনের বিরুদ্ধে 2 নিউটন প্রডিউস করতে পারতেছে, যেটার কারণে আলটিমেটলি এই বস্তুটার উপর লব্ধি বল শূন্য হচ্ছে। আলটিমেটলি এই বস্তুটাতে কোনো ত্বরণের সঞ্চার হচ্ছে না, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে না, এটার বেগ যে শূন্য ছিল শূন্যই রয়ে যাচ্ছে, অর্থাৎ বস্তুটা স্থির রয়ে যাচ্ছে। কিন্তু স্থিতি ঘর্ষণের একটা হাইয়েস্ট লিমিট থাকে। ধরো এই ক্ষেত্রে স্থিতি ঘর্ষণের হাইয়েস্ট লিমিট 20 নিউটন। তুমি যদি 20.1 নিউটনও দাও তাহলে বস্তুটা চলা শুরু করবে। যখনই চলা শুরু করবে তখন আর স্থিতি ঘর্ষণ নাই, তখন আর স্থিতি ঘর্ষণ নাই। তখন যে ঘর্ষণটা আমরা ফেস করব ওটা হচ্ছে গতীয় ঘর্ষণ, ঠিক আছে? তো গতীয় ঘর্ষণ হচ্ছে আমরা ফেস করব তখন যখন বস্তুটা চলা শুরু করবে, অর্থাৎ গতিতে থাকবে। ওইটা কিন্তু আবার আমার স্থিতি ঘর্ষণ থেকে কম, আবার ওটার মানটা ফিক্সড, ওটার মানটা চেঞ্জ হয় না। কিন্তু স্থিতি ঘর্ষণের মানটা চেঞ্জ হয় লিমিট পর্যন্ত। ধরো 20 নিউটন হচ্ছে আমার স্থিতি ঘর্ষণের লিমিট, সর্বোচ্চ পরিমাণ 20 নিউটন ও প্রডিউস করতে পারবে কোনো একটা বলের বিরুদ্ধে বস্তুটাকে স্থির রাখার জন্য। তো তার মানে কি সে সবসময় 20 নিউটনই প্রডিউস করবে? না। আমি যদি 3 নিউটন দিই, ও কি করবে? শুধু 3 নিউটন দিয়ে আমার 3 নিউটন দেওয়া বলটাকে প্রশমিত করবে। একইভাবে 4 নিউটন দিলে এরপর 4 নিউটন দিবে, 5 নিউটন দিলে 5 নিউটন দিবে। এইভাবে আমি বল বাড়াতে থাকলে 20 নিউটনের আগ পর্যন্ত সে আমার বিরুদ্ধে একই পরিমাণ বল প্রয়োগ করতে থাকবে। যখনই আমি পার করব 20 নিউটন, তখনই বস্তুটা চলা শুরু করবে, তখনই স্থিতি ঘর্ষণের আর এক্সিস্টেন্স থাকবে না, তখন আসবে আমার কি? গতীয় ঘর্ষণ। আশা করি বোঝা যাচ্ছে। এটার গ্রাফটা একটু এরকম যে স্থিতি ঘর্ষণের মানে ঘর্ষণের গ্রাফটা প্রথমে আমি যতটুকু পরিমাণ বল প্রয়োগ করতেছি ততটুকু পরিমাণই আমার ঘর্ষণ বল তৈরি হচ্ছে, স্থিতি ঘর্ষণ বল তৈরি হচ্ছে। যখন আমি লিমিট ছাড়ালাম, এরপরে একটা ফিক্সড পরিমাণ গতীয় ঘর্ষণ বল আমি ফেস করতে থাকবো, ঠিক আছে? এটা ধরা একটু উপরে, তো এদিক হচ্ছে এফ আর এদিক হচ্ছে আমার ঘর্ষণ বল। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। যখনই আমি স্থিতি ঘর্ষণের লিমিটটা ছাড়াই ফেলছি তখন আর স্থিতি ঘর্ষণ কাজ করতেছে না, তখন কাজ করতেছে শুধুমাত্র গতীয় ঘর্ষণ, ঠিক আছে? কিন্তু এই গতীয় ঘর্ষণটা কি? ফিক্স। তুমি যতই বল বাড়াও না কেন, এই তোমার বিরুদ্ধে কাজ করা গতীয় ঘর্ষণটা চেঞ্জ হবে না। কিন্তু স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছিল লিমিট পর্যন্ত, ঠিক আছে? তো এই স্থিতি ঘর্ষণের লিমিটটা কীভাবে বের করে, অর্থাৎ সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ এটা কীভাবে বের করে? আমার যে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক ওটার সাথে আমি যদি আমার বস্তুটা যে পরিমাণ বল তলের উপর লম্বভাবে প্রয়োগ করতেছে ওটা যদি আমি গুণ করে দিই, ওটা মানেই কিন্তু প্রতিক্রিয়া বলটা, কারণ তলও একই পরিমাণ বলটা দিবে বস্তুটাকে তলের উপর বজায় রাখার জন্য, তাই না? তাই তো বস্তুটা নিচের দিকে ঢুকে যেত, তলের ভিতর ঢুকে যেত। তো প্রতিক্রিয়া বল ঠিক অতটুক পরিমাণে যতটুক পরিমাণ বল বস্তুটা তলের উপর লম্বালম্বি দিচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ সেটা হচ্ছে মিউ এস ইন্টু আর, আর এরপর হচ্ছে গতীয় ঘর্ষণ যেটা আমি ফেস করব সেটা হচ্ছে মিউ কে ইন্টু আর, ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। কিন্তু এগুলো আসলে মেইন রিভিশন দেওয়ার ম্যাটেরিয়াল ছিল না, এটা ছিল খুবই বেসিক। আমি আসি এখন মেইন জিনিসে। আসো, কোন একটা বস্তু এরকম একটা তলের অর্থাৎ ভূমির সমান্তর একটা তলের উপর আছে,
এই তলের উপর সে যে বলটা প্রয়োগ করতেছে লম্বালম্বি সেটা হচ্ছে তার নিজেরই ওজন mg। ঠিক আছে, এখন যদি কেউ F বলে ওকে টানে, F বলে যদি ওকে টানে, এই F বল দিয়ে ও কি বস্তুটার স্মরণ ঘটাইতে পারবে কিনা বা বস্তুটাতে গতি সঞ্চার করতে পারবে কিনা ওটা চেক করবে। যদি ওর F বলটা কি তার স্থিতি ঘর্ষণ থেকে বেশি হয়, আর তো এখানে আর কি, আর কিন্তু mg, অর্থাৎ প্রতিক্রিয়া বলতে কিন্তু mg কিন্তু, অর্থাৎ বস্তুটা যে পরিমাণ বল তলের উপর দিচ্ছে ওটা কিন্তু প্রতিক্রিয়া বল mg। যদি বলটা স্থিতি ঘর্ষণের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা কিন্তু গতি সঞ্চার করবে, বস্তুটাতে গতি সঞ্চার আসবে এবং তার ত্বরণ কত হবে সেটা তুমি বের করতে পারবা F মাইনাস মিউ কে ইন্টু mg ইজ ইকুয়াল টু ma। এই সূত্রটা দিয়ে দেখো, এই সূত্রটা দিয়ে, ঠিক আছে। তো এটা তো খুব বেসিক একটা টাইপ ছিল। যদি তোমাকে বলে এটা হচ্ছে টাইপ 1 দিয়ে এটা টাইপ 1, যদি তোমাকে বলে তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেটা তলের সাথে একটা থিটা ডিগ্রি কোণে প্রয়োগ করতেছো, তাহলে এই ক্ষেত্রে দুটা শর্ত কেমন হবে, অর্থাৎ কখন বস্তুটা স্থির থেকে গতিশীল হবে আর কখন যদি গতিশীল হয় তার ত্বরণ কত হবে। তো এই ক্ষেত্রে বস্তুটাকে সরাবে কে, তুমি যদি Fকে উপাংশে বিভক্ত করো দুটো উপাংশ পাবা, একটা উপরের দিকে F সাইন থিটা, এটা পাবা এদিকে F কস থিটা। তো বস্তুটাকে সরানোর চেষ্টা করবে F কস থিটা, আর F সাইন থিটা কী করছে, F সাইন থিটা বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছিল ওই বলটা একটু কমায় দিছে। তো এই ক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া বল কত, তুমি দেখো বস্তুটা প্রথমে mg বল প্রয়োগ করতেছিল, যখনই F বল প্রয়োগ হলো F এর একটা উপাংশ বস্তুটার mg থেকে কিছু পরিমাণ কেটে নিয়ে গেছে। কিভাবে, প্রতিক্রিয়া বল কোনটা, যেটা হচ্ছে বস্তু লম্বালম্বি প্রয়োগ করতেছে, তো বস্তু নিচের দিকে প্রয়োগ করতেছে mg, উপরের দিকে আবার বস্তুর উপর প্রয়োগ হচ্ছে F সাইন থিটা। তাহলে বস্তু আলটিমেটলি যে লব্ধি বলটা তলের উপর দিচ্ছে সেটা হচ্ছে mg মাইনাস F সাইন থিটা, তাই না। এই ক্ষেত্রে তোমার বল যদি মিউ এস ইন্টু আর বলতে পুরাটাই এটার চেয়ে বড় হয় তাহলে তুমি বস্তুটাকে সরাইতে পারবা বা গতি সঞ্চার করতে পারবা, তার আগে পারবা না, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করতে পারবা, তার আগে পারবা না। যদি দেখো ছোট আসছে তাহলে লিখে দিবা যে বস্তুটা নড়বে না, অর্থাৎ নাড়ানো যাবে না আর কি। আর যদি বড় হয় তাহলে হচ্ছে তোমার এই বস্তুটার ত্বরণ কত, ত্বরণটা বের করবে ভাবে যে F মাইনাস মিউ কে ইন্টু আর, এই আরটাকেই আবার আর কিন্তু mg না, কারণ এখন বস্তু কিন্তু আর তার ওজন পরিমাণ বল তলের উপর দিচ্ছে না, আরও কম বল দিচ্ছে, কারণ তার উপরের দিকেও একটা বল কাজ করতেছে। তো আলটিমেটলি যে লব্ধি বলটা তার তলের উপর দিচ্ছে সেটা হচ্ছে mg মাইনাস F সাইন থিটা। তো এটা হচ্ছে ma সমান, অর্থাৎ বস্তুতে যে পরিমাণ ত্বরণ সঞ্চার করতেছে ওই ত্বরণ ইন্টু বস্তুর ওজন না ভর, ঠিক আছে, এই বলের সমান, পারবা আশা করি। এরপরে এখানে একটা জিনিস বলে দিই, ফার্স্টে এসে বলে দিই যে কতটুক কোণে হেলে পড়ানোর পরে তুমি হেলাচ্ছ একটা বস্তুকে, এখানে নিয়ে হেলাচ্ছ, একটা কোণ আসবে যেটার পরে তুমি যদি একটু কোণটা বৃদ্ধি করো বস্তুটা এরপর ঘষে নিচে পড়া শুরু করবে, ওই কোণটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মিউ, অর্থাৎ ওখানের স্থিতি ঘর্ষণ বলটা মিউ এস, tan ইনভার্স মিউ এস। ঠিক আছে, এইবার আসি এটা তো একটা শর্ত। এবার আসি আমাদের ম্যাথমেটিক্যাল টাইপটাতে, ঠিক আছে, একটু লিখে দিই, যখন হেলে পড়বে, যখন ঘষে পড়বে, অর্থাৎ এই কোণে তুমি যদি বস্তুটাকে যদি এই কোণে যে প্লেন অর্থাৎ যে এই তলটাকে যদি তুমি এত ডিগ্রি কোণে বাঁকাও,
এরপরে বস্তুটা কি ঘষে পড়বে, ঠিক আছে? এরপরে বস্তুটা ঘষে পড়বে, ঘষে পড়ার উপক্রম হবে আসলে। এর থেকে একটু পরিমাণ বেশি যদি তুমি কোণটা বাড়াও তখনই বস্তুটা ঘষে পড়বে। অর্থাৎ ওই টাইমে ঘষে পড়তেছে এরকম অবস্থা হবে আর কি, উপক্রম। তো যখন ঘষে পড়বে আলটিমেটলি এটা লেখা যায়। তো এটা নিয়ে কোশ্চেন আসছে, ডিরেক্ট বসাই দিব আমরা। এরপরে এখান থেকে হচ্ছে আমরা হেলানো তলে যখন ঘর্ষণ বল থাকে, তো ওই ক্ষেত্রে কোনো একটা বস্তুকে সরানোর বা কোনো একটা বস্তুর মধ্যে গতি সঞ্চারের শর্ত, বা যদি গতি সঞ্চার হয়ও ত্বরণ কত, ওইগুলো আমরা বের করবো এখন। প্রথম ক্ষেত্রে দেখো, আমার বল ধরো এই যে তল বরাবর উপরের দিকে আমি প্রয়োগ করতেছি এফ, আর বস্তুর একটা বল আছে নিচের দিকে, তার নিজস্ব ওজন, যেটা দুটা উপাংশ, একটা উপাংশ তলের উপর লম্বভাবে কাজ করতেছে এম জি কস থিটা, আর একটা উপাংশ বস্তুটাকে নিচের দিকে ঠেলে নিয়ে আসার ট্রাই করতেছে বা ঘষে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে, ওটা হচ্ছে এম জি সাইন থিটা, ঠিক আছে? থিটা, এটাও থিটা, এম জি কস, ঠিক আছে? এখন তাহলে আমার আর বা প্রতিক্রিয়া বলটা কত হবে? আর হবে তোমার বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে সেটাই, এম জি কস থিটা, ঠিক আছে? এটাই ডিরেক্ট লিখে দিলাম যাতে আমি সূত্রে ইউজ করতে পারি। এখন এক্ষেত্রে কিন্তু দুইটা পসিবিলিটি আছে। প্রথম একটা পসিবিলিটি যে আমার এফ বলটা বস্তুটার ওজনের তল বরাবর নিচের দিকে যেই উপাংশটা কাজ করতেছে তার চেয়ে বেশি। তাহলে এই ক্ষেত্রে আমার এফ বলটা যেহেতু বেশি, তাহলে বস্তুটা লব্ধি বল সৃষ্টি হওয়ার চান্স আছে কোন দিকে? লব্ধি বল সৃষ্টি হওয়ার চান্স আছে আমার বলের দিকে, তাই না? আমার বলের দিকে। তো লব্ধি বল সৃষ্টি হওয়ার চান্স যদি আমার বলের দিকে হয়, তাহলে ঘর্ষণ বল সৃষ্টি হবে কোন দিকে? লব্ধি বল যেদিকে সৃষ্টি হবে তার ঠিক বিপরীতে, কারণ ঘর্ষণ বল সবসময় একটা বস্তুকে স্থির রাখতে চায়, বরং এটা করতে চাই বা আরেকটা জিনিস করতে চাই, বস্তুর গতি কমাইতে চাই, ঠিক আছে? হয় সে স্থির রাখতে চাই, নাহলে গতি কমাইতে চাই। তাহলে সব সময় সে বড় বা বৃহত্তর বলের বিপরীতে কাজ করবে, ক্ষুদ্রতর বলের সাথে একসাথে কাজ করবে যদি কোনো একটা বস্তুর উপর 3-4টা বল কাজ করে বা একাধিক বল কাজ করে, ঠিক আছে? তাহলে আমার এই ক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে, ঠিক আছে? তো কখন আমি বস্তুটাকে সরাইতে পারবো? দেখো, বস্তুটাকে নড়াইতে পারবো যদি আমার এফ ইজ গ্রেটার দেন এম জি, গ্রেটার ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু দিছি, যাতে আমি এটা বলতে পারি যে এখন মাত্র সরানোর উপক্রম, অর্থাৎ সেই স্থির থেকে গতিশীল হওয়ার উপক্রম, অর্থাৎ আমি লিমিটে পৌঁছাই গেছি। ও যদি ঘর্ষণ বল যদি আমাকে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল যদি সর্বোচ্চ 20 নিউটন আমার বিপরীতে প্রডিউস করতে পারে, আমি যদি একদম 20 নিউটন দিই, তার মানে আমি প্রায় ওর মধ্যে গতি সঞ্চারের পর্যায়ে পৌঁছায় গেছি, গতি সঞ্চারের উপক্রম হয়ে যাচ্ছে ওর মধ্যে, ঠিক আছে? তো এই জন্য ইকুয়াল টু দিলাম আর কি। তো এম জি সাইন থিটা প্লাস এফ এর বিরুদ্ধে আরও একটা জিনিস কাজ করতেছে, ওটা হচ্ছে ঘর্ষণ বল, মিউ এস ইন্টু আর। এখানে আর হচ্ছে এম জি কস থিটা, মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক, ঠিক আছে? আর যদি তোমার বলটা এইটার চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা তো সরা শুরু করবে, অর্থাৎ বস্তুটার মধ্যে ত্বরণের সঞ্চার হবে। ওই ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে তোমার বল যেহেতু বৃহত্তর, তাহলে তোমার বল মাইনাস এম জি সাইন থিটা মাইনাস মিউ কে। বস্তু কিন্তু এখন চলা শুরু করছে, তো মিউ কে অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক লাগবে ইনটু আর ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এটা একটা টাইপ গেল। আরেকটা টাইপ হতে পারে যে তুমি যে বলটা প্রয়োগ করতেছো এফ, এটা তার ওজনের যে তল বরাবর উপাংশ তার থেকে ছোট, তার থেকে যদি ছোট হয়, একটা জিনিস চিন্তা করো তো, তার থেকে যদি ছোট হয় তাহলে বস্তুটার কোন দিকে যাওয়ার চান্সটা বেশি? তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সেদিকে, নাকি তার এই যে তল বরাবর নিচের দিকে ঘষে পড়ার চান্স বেশি?
যেহেতু এইটা বড়, তাহলে এদিকে ঘষে পড়ার চান্স বেশি না। তাহলে এই ক্ষেত্রে তোমার ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটা কাজ করবে তোমার সাথে একই সাথে এই দিকে। যদি বস্তুর ওজনের যে উপাংশটা তল বরাবর, ওটা আমার দেওয়া প্রযুক্ত বলের চেয়ে বেশি হয়, তাহলে ওই ক্ষেত্রে বস্তুটাকে স্থির রাখার জন্য বা বস্তুর গতি কমানোর জন্য আমার সাথে একই সাথে ঘর্ষণ বলটা কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার বস্তুটাকে সরাচ্ছে কে বা সরানোর উপক্রম করতেছে কে? mg sin থিটা। এটার মান কখন কতদূর হইলে এই বস্তুটাকে সরানোর বা গতি সঞ্চারের একটা উপক্রম হবে? যখন এর মান কার চেয়ে বেশি হবে? f প্লাস মিউ s ইন্টু আর এর সমান বা বেশি হবে। ঠিক আছে, তখনই বস্তুটাকে সরা শুরু হবে বা ঘষে ঘষে নিচে নামা শুরু হবে। তার আগ পর্যন্ত যদি ছোট হয় তাহলে বস্তু স্থির থাকবে। ঠিক আছে, তার বস্তু স্থির থাকবে না, অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্সে যাচ্ছে গা। জাস্ট এটা মাথায় রাখো, এই জাস্ট যা বলতেছি তা মাথায় রাখো, এখন বেশি কিছু মাথায় ঢুকায় না, কারণ হঠাৎ করে একটা ইঞ্জিনিয়ারিং টাইপ মাথায় চলে আসলো, তো ওটা আবার জানার দরকার নেই। তো এরপরে mg sin থিটা হল, এরপর হচ্ছে যদি বস্তুটার উপর ত্বরণ সঞ্চার হয়, এ ত্বরণ যদি সঞ্চার হয় তাহলে এর মান কত, ত্বরণের মান কত? এখানে বৃহত্তর বল হচ্ছে mg sin থিটা, যেটাকে হচ্ছে আটকায় রাখতে পারে নাই আমার বল আর ঘর্ষণ বল। তাহলে আমার বল বিয়োগ যাবে ঘর্ষণ বল, এখন গতীয় ঘর্ষণ বল, কারণ স্থিতি ঘর্ষণ বল আর নাই। তাহলে আলটিমেটলি যে লব্ধি বলটা, ওই লব্ধি বলটা হচ্ছে m ইন্টু যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেটা। এখান থেকে এর মানটা বের করা যাবে। ঠিক আছে, ইজিলি এর মানটা বের করা যাবে। তারপরে আসি জড়তার ভ্রামক থেকে আমি ডিরেক্ট সূত্র থেকে ম্যাথ আসতে দেখছি। এর চেয়ে বেশি আমি আসলে তেমন কোনো ম্যাথ আসতে দেখি নাই যে সূত্রের বাইরে ঘোরানো পেঁচানো। তো আলটিমেটলি আমাদের সূত্রগুলো মাথায় রাখলেই হবে। এখানে এটা একটু ইম্পর্টেন্ট যে i = mk স্কোয়ার। ঠিক আছে, এখানে কে যেটা চক্রগতির ব্যাসার্ধ, এটার থেকে অনেক কোশ্চেন আসে যে কোনো একটা বস্তু, সুষম আকারের একটা বস্তু, এটাকে চক্রগতির ব্যাসার্ধ কত, ইজিলি কিন্তু বের করা যায়, দেখাচ্ছি। আবার জড়তার ভ্রামকের সাথে সম্পর্কিত দুটো উপপাদ্য, একটা লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে কোনো একটা বস্তুর x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর যদি আমি জড়তার ভ্রামক পরিমাপ করে ফেলতে পারি, তাহলে তাদের যোগফল করে দিলেই কিন্তু আমি ওই বস্তুটা z অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক ওটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আর সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে ধরো একটা বস্তু আগে এই অক্ষ বরাবর ঘুরতেছিল, এখন আমি চাচ্ছি তার এই অক্ষ বরাবর ঘুরলে এতটুক ডিস্টেন্সে, ধরো এই ডিস্টেন্সে এই অক্ষ বরাবর ঘুরলে, নতুন যে অক্ষটা এই অক্ষ বরাবর ঘুরলে তার জড়তার ভ্রামক কত হবে। তো আগের যে অক্ষ, ওই অক্ষ বরাবর ঘোরার সময় বস্তুর যে জড়তার ভ্রামক ছিল ওটা হচ্ছে IG, বা আগের অক্ষটা ধরো বস্তুর একদম মাঝখান দিয়ে যাচ্ছে, ভরকেন্দ্রগামী। তো ভরকেন্দ্রগামী যে অক্ষটা, ওই অক্ষটার সাপেক্ষে বস্তুটার যে জড়তার ভ্রামক ওটা হচ্ছে IG। তো আমি এই দূরত্বে নিয়ে গিয়ে আরেকটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে তাকে যদি ঘোরানো শুরু করি, তাহলে তখন তার জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে হবে IG প্লাস ওই বস্তুটার ভর ইন্টু h স্কোয়ার। ঠিক আছে, ইজি কিন্তু। তারপরে এখানে কিছু সুষম আকৃতি বস্তুর জড়তার ভ্রামকের সূত্র দেওয়া আছে। আশা করি এগুলো তোমাদেরকে বুঝাইতে হবে না, তো একটু দেখে নিলেই হয়তো বুঝতে পারবা, একটু দেখে নিলে বুঝতে পারবা বা তোমার মনে পড়বে সূত্রগুলা। এখানে আসলে আমার বোঝানোর কিছু নেই, বুঝাইতে গেলে আবার হচ্ছে তোমার ইন্টিগ্রেশনে চলে যেতে হবে। তো আপাতত সূত্রগুলো মাথায় রাখো যে এই বস্তুর জড়তার ভ্রামকের সূত্র এইটা, কিন্তু এই অক্ষের সাপেক্ষে এইটা, ওই অক্ষের সাপেক্ষে ওইটা, ডিফারেন্ট অক্ষের সাপেক্ষে বিভিন্ন রকম। যেমন ধরো এই বস্তুটাকে, অর্থাৎ একটা সুষম দণ্ডকে
আমি যদি I1 অক্ষের সাপেক্ষে ঘোরাই তাহলে এক্ষেত্রে আমার জড়তার ভ্রামক আসবে 1/12 ml², বাট এটার ক্ষেত্রে ঘোরালে এটার সাপেক্ষে ঘোরালে 1/3। তারপর এই ক্ষেত্রে আমি লিখে দিছি যে I1 এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে I2 এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে I3 হচ্ছে এই দুটার যোগফল আলটিমেটলি এটা যদি x অক্ষ এটা যদি y অক্ষ হয় এই দুটার জড়তার ভ্রামকের যোগফলই z অক্ষ বরাবর জড়তার ভ্রামক। তো আলটিমেটলি জাস্ট যোগ করে দিছে, দেখছো, জাস্ট যোগ করে দিছে আয়তক্ষেত্র, ঠিক আছে। এখানে আর কি বুঝাবো, বুঝাতে পারি এটা যে স্পর্শ বরাবর যদি তোমার জড়তার ভ্রামক নির্ণয় করতে বলে, কোনো এটা সুষম দণ্ড না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রিং। তো রিংয়ের ক্ষেত্রে যদি স্পর্শক বরাবর ঘূর্ণন অক্ষ থাকলে তাহলে জড়তার ভ্রামক কত হবে, সেটা হচ্ছে তার ব্যাস বরাবর যে জড়তার ভ্রামক ওইটার সাথে mr² যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে তার ব্যাস বরাবর যে জড়তার ভ্রামক 1/4 mr², এটার সাথে mr² যোগ করে দিলে কি হবে 5/4 mr², ঠিক আছে। তো একটু দেখে নিবা, সূত্রগুলা মেইনলি মাথায় রাখাটা এখানে মেইন। তারপর এক্ষেত্রে নিরেট ফাঁপা, আবার কারণ ভর কেন্দ্রগামী নিরেট ফাঁপার ক্ষেত্রে, আবার কোনো একটা স্পর্শক বরাবর যদি অক্ষ থাকে তখন নিরেট ফাঁপার ক্ষেত্রে জড়তার ভ্রামক, এগুলো একটু দেখে নিবা। এরপর আসে টর্ক হচ্ছে ঘূর্ণন বল আর কি মেনলি বলে। এই ঘূর্ণন বলকে কিভাবে প্রকাশ করা হয়, আর ক্রস এফ দিয়ে, ঠিক আছে। আর ক্রস এফ দিয়ে কীভাবে টাও প্রকাশ হচ্ছে, ধরো কোনো একটা বস্তু এইভাবে ঘুরতেছে, ঘূর্ণন অক্ষ হচ্ছে এইখানে বরাবর আমার আঙ্গুল যেখানে সেখানে। তো ঘোরানোর জন্য আমি আমার আঙ্গুল দিয়ে এখানে এরকম একটা বল প্রয়োগ করলাম। কোথায় প্রয়োগ করলাম, কোন দিকে প্রয়োগ করলাম, এই দিকে। এবং যে পয়েন্টে প্রয়োগ করছি ওই পয়েন্টটা আমার ঘূর্ণন অক্ষ থেকে যেই দিকে এবং যত দূরে সেটা হচ্ছে যে এই দিকে এত দূরে, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ ভেক্টর বা আর ভেক্টর, ঠিক আছে। এখন যদি আমি আমার দেওয়া এফ বল আর আর ভেক্টরের ক্রস গুণফল করি তাহলে আমি পাবো এই আর ক্রস এফ উপরের দিকে একটা ভেক্টর যেটা হচ্ছে আমার কি টাও বা টর্ক, ঠিক আছে। তো আমি যদি জাস্ট এটাকে শুধু মান দিয়ে প্রকাশ করি সেক্ষেত্রে হচ্ছে টাও ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা, ঠিক আছে, একটা এফ আর সাইন থিটা, ঠিক আছে। তারপরে টাওকে আরেকভাবে প্রকাশ করা যায়, ওটা হচ্ছে টাও ইজ ইকুয়াল টু আই আলফা, আবার আলফা ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। যদি তোমাকে দেওয়া থাকে এত জড়তার ভ্রামকের একটা বস্তুর প্রথমে কৌণিক বেগ এত ছিল, পরে এত হয়েছে, তাহলে কি পরিমাণ টর্ক প্রয়োগ করা হয়েছে, আলটিমেটলি আলফা আগে বের করবা, কৌণিক ত্বরণ আগে বের করবা, এরপর জড়তার ভ্রামকের সাথে গুণ দিয়ে দিবা। আর জড়তার ভ্রামকের যে এককটা, এটা কিন্তু হয়তো ঢাকা ভার্সিটিতে একবার আসছে, এই এককটা তুমি কিভাবে বের করবা, একক বের করা আমি দেখাচ্ছি না, এটা কিন্তু বের করা একদম 9-10 জিনিস। দেখো এখানে কি আছে, আই আছে, আলফা আছে, এখন আই এর জড়তার ভ্রামকের কি একক কি, কেজি মিটার স্কোয়ার, কারণ mr², কেজি মিটার স্কোয়ার। আলফা কৌণিক ত্বরণের কি একক কি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো সাথে জাস্ট একটা সেকেন্ড স্কোয়ার গুণ হবে, এটা হচ্ছে আমার টাওয়ের একক, টর্কের একক, ঠিক আছে, পারবো আশা করি। এরপর কৌণিক বেগ, খুবই সিলি জিনিস, যে থিটা অর্থাৎ কৌণিক সরণ, সময় সাপেক্ষে কৌণিক সরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমার কি কৌণিক বেগ। তারপরে ভি, আচ্ছা এই ক্ষেত্রে একটু সাবধানতা, এই যে টাওয়ের যে মানটা আমার কাছে যদি আর ভেক্টর আর এফ ভেক্টর দেওয়া থাকে, আমি যদি এফ ক্রস আর করি আমার ভুল হয়ে যাবে, আমায় করতে হবে আর ক্রস এফ, ঠিক আছে, এটা মাথায় রাখো, আর ক্রস এফ, ঠিক আছে, এটা মাথায় রাখো, এইভাবে গুণ দিতে হবে, উল্টা গুণ দিলে ভুলে যাবে। ঠিক একই ক্ষেত্রে এটা ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, আর যদি শুধু মানের সম্পর্ক হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগার, ঠিক আছে, জাস্ট মানের সম্পর্ক। আর এটা তো আমাদের জানা কথা যে
2 পাই পরিমাণ কৌণিক সরণ যদি টি পরিমাণ সময়ে কোনো একটা বস্তু অতিক্রম করে তাহলে তার কৌণিক বেগ হবে 2 পাই বাই ওই সময়টা, ঠিক আছে। আর এখানে তো n বার ঘুরছে, ধরো তোমাকে বলছে কোনো একটা বস্তু n বার ঘুরছে এত সময়, তাহলে 2 পাই n বাই টি, ঠিক আছে। এরপরে তোমার কৌণিক ভরবেগ এক্ষেত্রেও সাবধানতা, এখানে পি হবে না, এখানে হবে ভি, এম ইন্টু আর ক্রস ভি, ঠিক আছে, আর ক্রস ভি, এম ইন্টু আর ক্রস ভি। তো তোমার কাছে যদি কোনো একটা বস্তুর ব্যাসার্ধ ভেক্টর আর বেগ ভেক্টর দেওয়া থাকে আর বস্তুর ভর দেওয়া থাকে, তুমি কিন্তু কৌণিক ভরবেগ বের করতে পারবা। কয়েকটা জায়গায় হয়তো এরকম কোয়েশ্চেন আসছেও, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী করবা, প্রথমে আর আর ভি এর ক্রস গুণফল বের করে ফেলবা, তারপরে গিয়ে এম গুণ দিবা, ঠিক আছে। এই এমটাই তো এখানে গুণ আকারে আছে, এম ভি, তো এমটাকে বের করে এরকম অবস্থায় নিয়ে আসবা, ঠিক আছে। তো এটা যদি আমি শুধু মান হিসেবে প্রকাশ করি, আমার আসে এল ইজ ইকুয়াল টু কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম ভি আর যখন আমার প্রয়োগকৃত বলটা, বা ধরো যে যখন আমার ভরবেগটা ব্যাসার্ধ ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। নাইলে হচ্ছে এম ভি আর ইন্টু সাইন থিটা হওয়ার কথা, যেহেতু ক্রস গুণফল। তো ভিকে যদি আমি ওমেগায় ট্রান্সফর্ম করি, তো এই ক্ষেত্রে আমার আসবে যে এম ওমেগা স্কোয়ার না, এম আর স্কোয়ার ওমেগা, ঠিক আছে। একটু ভুল দিচ্ছে এখানে, ঠিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এভাবে প্রকাশ করা যায় যে রৈখিক ভরবেগের ক্ষেত্রে এম ইন্টু ভি হচ্ছে রৈখিক ভরবেগের মান প্রকাশ করত। কৌণিক ভরবেগের ক্ষেত্রে কৌণিক ক্ষেত্রে যে জড়তার পরিমাপক অর্থাৎ জড়তার ভ্রামক সেটা ইন্টু কৌণিক বেগ, এই দুটোর গুণফলে কৌণিক ভরবেগ পাচ্ছি আমরা। আর রৈখিক ক্ষেত্রে যেমন আমার ভরবেগ সবসময় সংরক্ষণ থাকতো, কৌণিক ভরবেগের ক্ষেত্র বা কৌণিক ক্ষেত্র যে কোনো একটা ঘটনার ক্ষেত্রে কৌণিক ভরবেগ কিন্তু তোমার সংরক্ষিত থাকবে, ঠিক আছে। কৌণিক ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকবে, ঠিক আছে। এটার উপর বিভিন্ন ধরনের তোমার প্রশ্ন আসে যে কোনো একটা নর্তকী হাত খুলে নাচতেছিল, তখন তার হাত খুলে ঘুরতেছিল, তখন তার জড়তার ভ্রামক এত, এরপরে যখন হাত গুটায় ফেলছে তার জড়তার ভ্রামক এত, তাহলে যখন হাত গুটায় ফেলছে তখন তার বেগ কত হবে, স্পর্শকীয় বেগ বলতে পারে, বা তার কৌণিক বেগ কত হবে যদি আগের বেগটা দেওয়া থাকে। তো আগের ঘটনার ক্ষেত্রে তোমার কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু পরের ঘটনার ক্ষেত্রে কৌণিক ভরবেগ। আমার মনে হয় লাইট গেছে গা, একটা মিনিট আমি লাইট দিই। এরপরে আমরা অগ্রসর হই কৌণিক ত্বরণ। একইভাবে রৈখিকের ক্ষেত্রে বেগের পরিবর্তনের হারটা হচ্ছে আমার রৈখিক ত্বরণ, আর কৌণিকের ক্ষেত্রে কৌণিক বেগের পরিবর্তনের হারটা হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে। ইজি। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যখন আমি কৌণিক ত্বরণের ভেক্টরের সাথে আমার ব্যাসার্ধ ভেক্টর এর ক্রস গুণফল দিব, ওই ক্ষেত্রে আমি যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আমার বস্তুটার স্পর্শকীয় ত্বরণ। কোনো একটা বস্তু এরকম একটা গোলাকার পথে চলতেছে, তার স্পর্শকীয় ত্বরণটা পাবো আলফা ক্রস আর এর মাধ্যমে, ঠিক আছে। এটাকে আমি মান হিসেবে লিখতে পারলে এরকম আলফা টি ইজ ইকুয়াল টু এ টি ইজ ইকুয়াল টু, অর্থাৎ স্পর্শকীয় ত্বরণ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর মান হিসেবে লিখলে। তো আবার আমি এখান থেকে আলফার মান বের করতে পারি স্পর্শকীয় ত্বরণ দেওয়া থাকলে এ টি বা স্পর্শকীয় ত্বরণ বাই আর, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টরের মান অর্থাৎ ব্যাসার্ধই, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন একটা বস্তু একটা নির্দিষ্ট পয়েন্টকে ঘিরে ঘুরতে থাকে, তো ওই ক্ষেত্রে বস্তুর যে শুধু স্পর্শকীয় ত্বরণ থাকে বা স্পর্শকীয় ত্বরণ এক্সিস্ট করে এমন না, বস্তুর আরও একটা ধরনের ত্বরণ এক্সিস্ট করে, সেটা হচ্ছে বস্তুর কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক কিছু একটা দিয়ে প্রকাশ করা যায়, এসি দিয়ে প্রকাশ করলাম।
তো কেন্দ্রমুখী ত্বরণ আমরা কিভাবে বের করব? mv²/r দিয়ে কেন্দ্র বিমুখী বল পাচ্ছি বা কেন্দ্রমুখী বল পাচ্ছি, দুটা একই আসলে, মশা প্রচুর। আচ্ছা, তো ওই ক্ষেত্রে জাস্ট মাস দিয়ে ভাগ করে অর্থাৎ ভর দিয়ে ভাগ করে ফেললে আমি হচ্ছে আমার ত্বরণটা পাচ্ছি। কী ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ পাচ্ছি। তো এই কেন্দ্রমুখী ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণ মিলে আলটিমেটলি আমার বস্তুর উপর একটা লব্ধি ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে টোটাল ত্বরণ। তো এই টোটাল ত্বরণের মান হচ্ছে √ওভার স্পর্শকীয় ত্বরণ স্কোয়ার প্লাস কেন্দ্রমুখী ত্বরণ স্কোয়ার। পারবো আশা করি? যদি এরকম দুটা ত্বরণের মান দেওয়া থাকে, আমার সম্পূর্ণ ত্বরণের মানটা বের করতে পারবো আশা করি। এরপরে ঘূর্ণন আর রৈখিক গতিশক্তি, এই দুটা একসাথে কখন আসে? কোনো একটা বস্তু যদি ধরো একটা তলের উপর এমনি ঘুরতেছে না, অর্থাৎ তার যে শুধু রৈখিক গতি আছে এমন না, সে এমনভাবে ঘুরতেছে অর্থাৎ ঘুরে ঘুরে আগাচ্ছে, তার রৈখিক গতিও আছে, তার কৌণিক গতিও আছে। তাহলে এক্ষেত্রে তার রৈখিক গতিশক্তিও থাকবে, কৌণিক গতিশক্তিও থাকবে। তো তার টোটাল যে গতিশক্তি ওটা হচ্ছে রৈখিক গতিশক্তির সাথে কৌণিক গতিশক্তির যোগফল, যেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ইজি। তো এখানে তোমার দুটো সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্ক থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে গতিশক্তি এত হলে তোমার রৈখিক ভরবেগ কত, বা কৌণিক গতিশক্তি এত হলে কৌণিক ভরবেগ কত, ইজিলি বের করে ফেলবা এই দুটো সূত্র ব্যবহার করে। সাথে একটু দেখায় দিই যে ই কে ভার্সেস পি এর যদি গ্রাফ আসে, গ্রাফটা দেখতে হবে এমন, একটু সুন্দর করে দিই যাতে বুঝে, দেখতে হবে এমন। ঠিক আছে, এমন দেখতে হবে। এক্ষেত্রে এই গ্রাফটাও সেম, যদি ই কে অর্থাৎ কৌণিক গতিশক্তি ভার্সেস যে কৌণিক যে ভরবেগ, সেটা যদি কোনো গ্রাফ দেয়, তা ওই গ্রাফটারও কিন্তু দেখতে কিন্তু এরকমই হবে। ঠিক আছে, এরপর আসি কেন্দ্রমুখী বলে। কেন্দ্রমুখী বল তো জানা আছে, কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r, যেখানে আমার কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে v²/r এসি। ঠিক আছে, তো mv²/কে আবার m⍵²r দ্বারাও প্রকাশ করতে পারি। ওমেগা দিয়েও আমি কোনো একটা বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারবো, ভি দিয়েও বের করতে পারবো, যে মানটা দেওয়া থাকবে সেই মানটা ইউজ করব। এরপর আসি, যদি উলম্ব তলে ধরো, উলম্ব তলে কোনো একটা বস্তুকে এভাবে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, এভাবে ঘোরানো হচ্ছে। তো ঘোরানোর ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমি যখন ওকে উলম্ব তলে ঘোরাচ্ছি তখন আমি নিজে কষ্ট করে বস্তুটার একটা বেগ বজায় রাখতেছি, ভি বেগ বজায় রাখতেছি। ঠিক আছে, যখন আমি নিজে একটা বেগ বজায় রাখবো, ভি বেগ বজায় রাখবো, ওই ক্ষেত্রে দেখো, ওই ক্ষেত্রে এই টাইপটা যে উলম্ব তলে বৃত্তাকার গতি, ওই ক্ষেত্রে কি হয়, যে কোনো বিন্দুতে, একদম যে কোনো বিন্দুতে তুমি যদি বস্তুটার টান বলটা পরিমাপ করতে যাচ্ছ, অর্থাৎ যেই দড়ি দ্বারা বা কোনো একটা সাপোর্ট দিয়ে বস্তুটাকে যে ঘুরাচ্ছ, ওই সাপোর্টে কি পরিমাণ টান বল সৃষ্টি হচ্ছে, ওই টান বলটা যদি পরিমাপ করতে চাও, সে টান বল যে কোনো পয়েন্টে হবে mv²/r প্লাস mg cos থিটা। এই থিটার মান হচ্ছে তোমার এই অক্ষের সাপেক্ষে নেওয়া লাগবে, অর্থাৎ এই অক্ষের এইখান থেকে নেওয়া শুরু করতে হবে। ঠিক আছে, এখানে পৌঁছালো তাহলে কোণ নেওয়া লাগবে এইটা, এখানে পৌঁছালো কোণ নেওয়া লাগবে এইটা। ঠিক আছে, তুমি এরপর থিটা বসাই যে কোনো জায়গায় তুমি এই টান বলটা বের করতে পারবা, যে কোনো অবস্থানে বস্তুর। ঠিক আছে, ধরো দুটো অবস্থান দেখাই, যদি এই অবস্থানে থাকে থিটা হবে 90 ডিগ্রি, এখানে আমার বস্তুর mv²/r বাইরের দিকে কাজ করতেছে, কেন্দ্রবিমুখী বল, যেটাই আসলে আমার টেনশন বা টান বল সৃষ্টি করতেছে। তখন কারণ লম্বভাবে কাজ করতেছে এমজি, যেটা টান বলে আসলে কোনো মাইনে রাখতেছে না বা কোনো উপাংশ রাখতেছে না। তো ওই ক্ষেত্রে cos থিটার মান, এখানে থিটার মান 0 বসালে cos থিটা 0 হয়ে যায়। তো আলটিমেটলি টি এর মান আসে, টি 90 ডিগ্রিতে মান আসে আমার mv²/r। আবার টি 180 ডিগ্রিতে কত আসে দেখো, অর্থাৎ ঠিক এই বরাবর উপরের দিকে যখন বস্তুটা থাকে তখন টান বল কত হয়, ওটা যদি আমি পরিমাপ করি তাহলে cos থিটা, মানে থিটার বদলে 180 দিয়ে দিব, mv²
বাই আর মাইনাস এম জি মাইনাস এম জি। এটাও তো আমি ইজিলি এই ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারতেছি যে এম ভি স্কোয়ার বাই আর বা কেন্দ্র বিমুখী বল উপরের দিকে কাজ করতেছে, এম জি নিচের দিকে কাজ করতেছে। তো যে লব্ধি বলটা ওটাই তো টান বলে তোমার কনভার্ট হচ্ছে। তো লব্ধি বলটা কত? এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। এম জি বেশি হলে তো হেলে পড়তো। কেন্দ্র বিমুখী বল বেশি হওয়ার কারণেই হচ্ছে বস্তুতে টান বল সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তারপরে কেন্দ্রমুখী বলের আরেকটা সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে এতক্ষণ আমি কি করতেছিলাম, এতক্ষণ আমি নিজে একটা নিজে একটা ভি বেগ প্রয়োগ করে রাখছিলাম বস্তুটা ঘোরানোর ক্ষেত্রে। অর্থাৎ সবসময় বস্তুটা যে কোনো পয়েন্টে তার স্পর্শকীয় যে বেগটা, সেই স্পর্শকীয় বেগটা কি ভি ছিল, কারণ ওটা আমি বজায় রাখছিলাম। এখন আমি যদি বজায় না রাখি, প্রথমে যদি তাকে একটা গতিশক্তি দিয়ে দিই, তারপর যদি চেক করি সে পুরাটা যে গোল যে পথটা, এই পথটা কি সে অতিক্রম করে আসতে পারবে কিনা? পারে নাই। মানে এতটুক যাওয়ার পর হেলে পড়তেছে। এখন যদি আমি আরেকটু বেশি গতিশক্তি দিই ওর মধ্যে, অর্থাৎ ফার্স্টে একটা গতিশক্তি দিয়ে দিব, এরপর আমি আর কোনো শক্তি দিব না। আগেরবার তো শক্তি দিতেছিলাম যে যাতে হচ্ছে যে বস্তুটার বেগ সবসময় ভি থাকে, পুরাটা গোলীয় যে সার্কেল যে পথটা, এই সার্কেল পথে প্রত্যেকটা পয়েন্টে যাতে এটা স্পর্শকীয় ত্বরণ যাতে ভি থাকে। এখন ফার্স্টে জাস্ট আমি একটা বেগ দিয়ে দিচ্ছি, এরপর আমি আর কিছু বেগ দিচ্ছে না। এখন এটাই বোঝাচ্ছি যে আমি শুধু ফার্স্টে একটা গতিশক্তি দিয়ে দিছি, এরপর আমি আর কোনো শক্তি দিচ্ছে না। তো এই ক্ষেত্রে বস্তুটা কি গোলীয় পথ অতিক্রম করতে পারবে কিনা সেটা চেক করা লাগবে। ঠিক আছে, দেখো আমি এখন একটা সাফিসিয়েন্ট পরিমাণ গতিশক্তি বস্তুটাতে দিব যাতে সেটা ঘুরে আসতে পারে। না, এখনো হয় নাই, এখন কিন্তু হয়েছে। তাহলে এই যে সাফিসিয়েন্ট পরিমাণ একটা শক্তি আমি দেওয়ার পরে গিয়ে বস্তুটা পুরা গোলাকার পথটা ঘুরে আসতে পারছে, এই সাফিসিয়েন্ট পরিমাণ বলটা বা শক্তিটা কত, এবং ওই শক্তির জন্য বস্তুটাতে আমার কি পরিমাণ গতি সঞ্চার করতে হবে সেটা কত ইজিলি বের করা যায়। দেখো আমি বস্তুটাকে প্রথমে একটা গতি দিলাম ভি, যে ভি মিনিমাম যে ভি এর জন্য আমার বস্তুটা যে পরিমাণ গতিশক্তি পাবে, ওই গতিশক্তি নিয়ে পুরা গোলাকার পথটা ঘুরে আসতে পারবে, সেই মিনিমাম ভি বা যে ওই মিনিমাম ভিটা হচ্ছে, মিনিমাম বেগটা হচ্ছে √5g, আর হচ্ছে এই গোলাকার পথের ব্যাসার্ধ। ঠিক আছে, √5g আর এই পয়েন্ট থেকে যখন বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে যাবে, ওই সর্বোচ্চ বিন্দুতে তখন বস্তুর বেগ হবে √gr। জাস্ট মনে রাখার জন্য, কেউ যদি আগে না পড়ো তাহলে এটা স্কিপ দিতে পারো। তো এই ক্ষেত্রে এটা বাইর হয় কিভাবে, যে এই শর্তটা কিভাবে বের হয়, যে বস্তুটা সম্পূর্ণ পথ ঘুরে আসার শর্তটা কি, সর্বোচ্চ যে পয়েন্ট, এই পয়েন্টটাও যদি আমার টান বলটা শূন্য হয়, তাহলে তখনই হচ্ছে আমার বস্তুটা কোনো রকমে গোলাকার পথটা এইভাবে উঠে কোনো রকমে গোলাকার পথটা এরপর ঘুরে আসতে পারবে। ঠিক আছে, তো ওই t=0 থেকে t=0 কখন হবে, যখন আমার mv²r অর্থাৎ কেন্দ্রবিমুখী বল এটার বিপরীতে কাজ করা ওজনের সমান হবে, তখন গিয়ে টেনশন ফোর্স বা টান বল শূন্য হবে। ঠিক আছে, সর্বোচ্চ বিন্দুতে। ঠিক আছে, যাদের কঠিন লাগতেছে স্কিপ দিতে পারো। ঠিক আছে, তো এই পয়েন্টে আবার বস্তুর বেগ হয় √3gr, জাস্ট মাথায় রাখতে পারো, অর্থাৎ 90 ডিগ্রিতে। যখন আমি বেগটা বজায় রাখতেছি না, জাস্ট একটা বেগ দিয়ে দিছি, এরপর দেখতেছি বস্তুটা ঘুরতে পারতেছি কিনা। এখন আমি কোন বেগটা দিছি, যে মিনিমাম বেগটা দিলে বস্তুটা কোনো রকমে বৃত্তাকার পথটা অতিক্রম করে আসবে, উলম্ব বৃত্তাকার পথটা অতিক্রম করে আসবে, সেই ঘটনা নিয়ে আমি কাজ করতেছি। ওই ঘটনায় সর্বনিম্ন যে বেগটা দেওয়া লাগবে সেটা হচ্ছে √5gr,
সর্বোচ্চ বিন্দুতে যখন বস্তুটা পৌঁছায় তখন তার বেগ হয় √g r, 90 ডিগ্রিতে যখন থাকে তখন তার বেগ হয় √3g r। ঠিক আছে, এখান থেকে এই টাইপ না, বলা যায় কাছাকাছি টাইপ থেকে ডিউতে একটা কোশ্চেন আসছিল যে সর্বোচ্চ বিন্দুতে যদি বস্তুটার বেগ √3g r হয়। কোশ্চেনটা ছিল এমন যে একটা উলম্ব বৃত্তাকার পথে তুমি একটা বস্তুতে গতি সঞ্চার করছো, তো বস্তুটা যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইছে, তো ওই সর্বোচ্চ বিন্দুতে বস্তুটার যে স্পর্শকীয় বেগ ওটা হচ্ছে √3g r। তো √3g r যদি হয় তাহলে ওখানে চাইছিল যে সর্বোচ্চ বিন্দু আর সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে তোমার যে টান বল দুটো আছে T1 আর T2, সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে T1, সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে T2, এই T1 আর T2 এর অনুপাত চাইছিল। কীভাবে বের করবা? দেখো, এখানে প্রথমে আমাকে ভরবেগের না, গতিরও না, শক্তি সংরক্ষণশীলতা আসলে এখানে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, শক্তি সংরক্ষণশীলতা কাজে লাগাইতে হবে। একটা জিনিস দেখো, সর্বোচ্চ উচ্চতায় যদি বেগ √3g r হয়, এখানে টোটাল যান্ত্রিক শক্তিটা কত? ET = mg × 2r প্লাস হাফ অফ mv², অর্থাৎ 3g r। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল শক্তি। তাহলে সর্বনিম্ন বিন্দুতে আমার বেগ কত? সর্বনিম্ন বিন্দুতে বেগ কত ছিল এটা যদি আমি বের করতে চাই, তাহলে সর্বনিম্ন বিন্দুর যে বেগটা, ওই বেগটা তো যে পরিমাণ গতিশক্তিতে সঞ্চারিত হয়েছিল ওই সম্পূর্ণ গতিশক্তি গিয়েই তো সর্বোচ্চ বিন্দুতে কিছু পরিমাণ বিভব শক্তি আর কিছু পরিমাণ গতিশক্তিতে বিভক্ত হয়েছে, তাই না? তাহলে এই সম্পূর্ণ পরিমাণ গতিশক্তি আমি এটা লিখে দিতে পারি। তো এইখান থেকে আমার ভি এর মান কত আসবে আমি যদি একটু চেক করি, 2 দিয়ে গুণ দিলে 5, আচ্ছা 4 হবে, এটা হবে 7। তাহলে ভি এর মান আসছে √7g r। √7g r না, 2 4 5 6 7, √7g r, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে আমার বেগ ছিল √7g r। এখন আমি দুটার টান বলটা পরিমাপ করব। কি যে হয়েছে, কি খাইছে আল্লাহ জানে। তো T1 যদি পরিমাপ করি mv²/mv1² r + mg, তো এই ক্ষেত্রে আমার v1 কত পাইছি? √7g r। তো 7g r আর কাটাকাটি 7g + mg, 7g + mg। এরপর T2 এর ক্ষেত্রে আমার যে টান বল সেটা হচ্ছে টান বলটা হচ্ছে mv²/r - mg। তো এই ক্ষেত্রে v2 এর মান হচ্ছে √3g r। তাহলে আমি আর কাটাকাটি, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে তো m গুণ দিতে ভুলেই গেছি, 7m। ঠিক আছে, এখন ঠিক আছে, আমি এইটা নিয়ে কনফিউজ করি, আমার m কই গেছে। তো v2 এর ক্ষেত্রে অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে আমার √3g r। তো স্কোয়ার করলে আর কাটাকাটি, তাহলে আমি পাচ্ছি 3mg - mg। পাচ্ছি কি? আচ্ছা, এটা মনে হয় আমার ফেস ক্যামের নিচে চলে গেছে, একটু এই পাশে নিয়ে আসি। তো এটা আমি পাচ্ছি কত? 2mg। তাহলে এখন T1 আর T2 এর অনুপাত বের করতে পারবো না? কোথায় বের করে লেখা যায় ভাই? এখানে কিছু একটা মুছে, আচ্ছা T1 আর এখানে লিখে দিই। T1 আর T2 এর অনুপাত কত? T1 পাইছি 8mg, T2 পাইছি 2mg, তাহলে 4/1। ইজি না? হ্যাঁ, আশা করি পারবা। এরপর ব্যাংকিং নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। যদি একটা সাইকেল
ধরো সাইকেল বা মোটরসাইকেল বা হুন্ডা যেটাই উলম্বের সাথে, এটা উলম্বের সাথে থিটা, ভূমির সাথে নিবা না, উলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করছে ওই কোণটা উৎপন্ন করে একটা বৃত্তাকার পথে অতিক্রম করতেছে, তখন তখন ওই কোণের ট্যান যে থিটাটা আছে উলম্বের সাথে থিটাটা, ওটা ট্যান থিটা ইজগুলো ভি স্কোয়ার বাই আর জির মাধ্যমে তুমি ওই পথে কী পরিমাণ হেলে পড়লে কী পরিমাণ বেগে যেতে পারবে বা কী পরিমাণ বেগে যাইতে চাইলে সে কী পরিমাণ হেলে পড়তে হবে সেটা বের করতে পারবা। এরপরে যদি তোমার হেলে না পড়ে একটা এরকম হেলে না পড়ে যদি এরকম একটা আনত তল দিয়ে দেয়, যে তল দিয়ে ঘর্ষণহীন আনত তল, যে তলের সাহায্যে তুমি একটা বৃত্তাকার পথে ঘুরতেছ, তো এই ক্ষেত্রে সূত্রটা সেম, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। যদি থিটার মানটা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে হয় তখন ট্যান থিটা আর সাইন থিটা একদম সমানই বলা চলে। তো এই ক্ষেত্রে তুমি আরেকটা সূত্র ইউজ করতে পারবা যে এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, যেহেতু ট্যান থিটা আর সাইন থিটা সমান আর সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে এইচ হচ্ছে এইটা আর এক্স হচ্ছে তোমার রাস্তার প্রস্থ। ঠিক আছে, যদি আমার থিটাটা বড় হয় তখন তো আমি ট্যান থিটার মাধ্যমে এইচ আর ভূমি বের করতে পারবো। তো রাস্তার প্রস্থ তখন কীভাবে বের করবো, এটা ভূমি আর উচ্চতার মধ্যে পিথাগোরাসের সূত্র মেরে দিয়ে দুটো স্কোয়ারের রুট, শেষ, স্কোয়ারের যোগফলের রুট। আচ্ছা, ইজি আছে, এখান থেকে আসলে তেমন খুব একটা কোয়েশ্চেন আসার আমি চান্স দেখি না, তাও দেখাই দিলাম। তো ঘর্ষণযুক্ত সমতল রাস্তায় বাঁক নেওয়ার শর্ত, অর্থাৎ সর্বনিম্ন বা সর্বনিম্ন না, সর্বোচ্চ এত বেগে কোনো একটা গাড়ি বাঁক নিতে পারবে ঘর্ষণযুক্ত একটা রাস্তার মধ্যে। ঠিক আছে, এর চেয়ে বেশি বেগে বাঁক নিতে গেলে ওই ব্যাসার্ধের বাঁকের ক্ষেত্রে ছিটকে পড়ে যাবে। সেখানে ভি এর মান হইতে হবে √/μ × r × g। এই বেগে সে যদি বাঁক নেয় তাহলে সে রাস্তায় থাকবে, নাহলে ছিটকে পড়বে। বেশি বেগ হলে, কম বেগ হলে তো রাস্তায় থাকতেছেই। ঠিক আছে, আর লাস্ট একটা জিনিস যেটা হচ্ছে আশা করি বেশিরভাগ মানুষই জানো, যে সেকেন্ডের কাঁটা কৌণিক বেগ, মিনিটের কাঁটা কৌণিক বেগ আর ঘন্টার কাঁটা কৌণিক বেগ। সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ 60 সেকেন্ডে পুরা 2π ঘুরে চলে আসে, তাহলে 2π/60 সেকেন্ড। মিনিটের কাঁটা 1 ঘন্টা পরে মিনিটের কাঁটা একবার ঘুরে আসে, তাহলে 60 মিনিট, 60 × 60 যত সেকেন্ড হয় তত সেকেন্ডে আমি ঘুরতেছে কত, 2π পরিমাণ কৌণিক সরণ, তাহলে 2π/60 × 60। আর ঘন্টার কাঁটা কিন্তু 24 ঘন্টায় ঘুরে না, মনে রাখো, ঘন্টার কাঁটা কিন্তু 12 ঘন্টায় একবার ঘুরে আসে, তাহলে 12 × 60 × 60। ওই সময় কভার করতেছে কত পরিমাণ কৌণিক দূরত্ব, 2π পরিমাণ, তাহলে 2π/60 × 60 × 12। তাদের তিনোটার অনুপাত ডিরেক্ট এমসিকিউতে মাঝে মধ্যে আসে, দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো ভাইয়ার সামনে হয়তো আরও কিছু আসবে, কাজ ক্ষমতা শক্তি প্লাস কিছু কিছু হাই ভোল্টেজ যেগুলো দরকার, আর সাথে আমার সাথে আরও একজন আছে, সেও হয়তো কিছু কিছু কভার করে দিবে, চ্যাপ্টার কভার করে দিবে তোমাদের এক্সাম আসার আগে। তো তোমরা সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট দিতে থাকো, আমরা ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।